গ্র্যাব ইওর কফি, কারণ এখন আমরা অনেক গল্প করবো, কিউএনএর অ্যান্সারগুলো দেবো। প্রায় 42টা কোশ্চেন তোমরা করেছো, চেষ্টা করবো যতটা পারবো আজকের ভিডিওতে কভার করার। সো লেটস গেট স্টার্টেড। পরপর যেরকম আসছে সেইভাবে রিপ্লাই করছি। I admire how you manage everything so efficiently and handle multiple tasks at the same time. Could you give me some suggestion on how to become a have a school job, studies for a competitive exam and exercise? দেখো, এই প্রশ্নটা আমি ভীষণই পাই যে আমি কিভাবে সবটা ম্যানেজ করি। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে এর কোনো সত্যি মূল মন্ত্র নেই যে আমি কিভাবে করতে পারি। আমার মনে হয় আমি করতে চাই তাই করতে পারি। তো বেসিক্যালি ফান্ডা এটাই যে ভালো লাগার কাজগুলো মানুষ সময় বের করে নেয়, পছন্দের কাজগুলো করার জন্য আমরা সবাই ঠিক জি জান লাগিয়ে দিই, তাই না? তো ভালোবাসার কাজ হয়ে যায়, আমি ভালোবাসি করতে, তো সেই জন্যই বলতে পারো করতে পারি। এমন অনেক সময় হয়েছে আমি স্কুল বা কলেজ থেকে ফিরছি, আমি ভিডিওজে পড়ছি কিংবা হয়তো ভিডিও এডিট করছি, তো এইভাবে ইউটিলাইজ করি আমি টাইমটাকে। তাই 24 ঘন্টা তো সবার কাছেই আছে, তো তার মধ্যেই চেষ্টা করি যেইভাবে যেটা করে ইউটিলাইজ করে টাইমটা ম্যানেজ করা যায়, এইটুকুই বলতে পারবো। আচ্ছা, টিচিং এক্সাম প্রিপারেশন কিভাবে নেব? বেসিক্যালি তোমার যদি যে কোনো টিচার ট্রেনিং কোর্স তো করতে লাগবে, যেহেতু টিচিং জবের প্রিপারেশনের কথা বলছো। তো যদি বিএলএড ডিএলএড বা বিএড ডিএলএড এরকম কিছু কোর্স করা আছে, আশা করছি আমি, আজ না করা থাকে সেটা ফার্স্ট, দেন সিটেট কোয়ালিফাই করো, তারপরে কেভিএস এমবিএস জিটিপিএসবি প্রচুর এক্সাম হয় যেগুলো স্টেটের বাইরের এক্সাম হয়। স্টেটের অবস্থা সবাই আমরা জানি, সেটা নিয়ে কথা না বলাই ভালো। তো সেক্ষেত্রে সরকারি ক্ষেত্রে এটা, আর প্রাইভেট নিয়ে আমি আগে অনেকবার ভিডিওজে বলেছি, তাই আজকে ভিডিওতে আর বললাম না। ইউটিউব থেকে কত মাস পর পর $100 পাও? একটা ভিডিও যেটা মোটামুটি 1K এর উপর যায় সেটা থেকে কত পাও? প্লিজ রিপ্লাই দিও। তো ফার্স্ট অফ অল এটা একটা মিথ যে ইউটিউবে শুধুমাত্র ওই 1K হলে একটা অ্যামাউন্ট পাওয়া যায়, এটা পুরোটা মিথ। আমি ইউটিউবে আজ থেকে 4.5-5 বছর ধরে ইউটিউব করছি এবং আমার যেটা এক্সপিরিয়েন্স আমি সেটা বলছি, কারেন্ট অফ হলো তো সেটা বাইরে বিভৎস বাজ পড়ছে, তাই একটু নয়েজের সমস্যা হলে একটু অ্যাডজাস্ট করো। দেখো, ইউটিউবে ভিউজ থেকে কিছু টাকা আর্ন করা যায়, সেটা একটা পদ্ধতি, কিন্তু অনেক পদ্ধতি আছে। তার মধ্যে থেকে একটা উপায় হচ্ছে ভিউজ থেকে টাকা কামানো, কিন্তু সেখানে ওরকম কোনো বাধা ধরা নেই যে 1K হলে এত টাকাই পাবে, ওরকম কিচ্ছু নেই। এটা পুরোটা ফেক জিনিস। হ্যাঁ, আরপিএম হয় যে 1K হলে তোমার এঙ্গেজমেন্ট কিরকম, অডিয়েন্সের সাথে তোমার ভিডিওতে কি ধরনের অ্যাডস চলছে, স্কিপেবল কিনা, নন স্কিপেবল, তারপরে কতক্ষণের ভিডিও, সবকিছুর উপর ডিপেন্ড করে আরপিএম নির্ধারিত হয় এবং তার উপরে তো প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে 1K রেট আলাদা হয়। তো আর হচ্ছে আমি কত মাস পর পর, তাই তো এরকম কিছু জিনিস করলে না, হ্যাঁ কত মাস পর পর পাই। তো ফার্স্টে আমার অনেক সময় লাগতো, কিন্তু এই বছর থেকে আমার আর্নিং বেশ ভালো, ভীষণ স্টেবল, আমি ইউটিউব থেকে আর্ন করছি। আই এম 20 ইয়ার্স ওল্ড গার্ল। কিভাবে লাইফে হ্যাপি থাকা যায় অ্যাজ আ স্টুডেন্ট লাইফে হ্যাপি থাকার মূল মন্ত্র আই থিঙ্ক ডিসিপ্লিন। তুমি যদি ডিসিপ্লিন থাকো, মোটিভেশন আসবে যাবে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু তুমি যদি ডিসিপ্লিন হও, রোজ যদি একটু একটু করে নিজেকে গ্রো করানোর চেষ্টা করো, আমার মনে হয় অ্যাজ আ স্টুডেন্ট লাইফে অনেকটা হ্যাপি থাকতে পারবে, কারণ সেটা অনেকটা সাস্টেইন করে। মোটিভেশন এলে তুমি ধুম করে কিছু স্টার্ট করলে সেটা ফুস করে উঠে গেলেও হয় না, ঠিক আছে? তো ডিসিপ্লিন, যে আমি আজকে ঠিক করলাম আমি কালকে বেটার হবো, 100% নিজেকে বেটার করার চেষ্টা করছি, ওইভাবে তো হয় না। চেষ্টা করতে হবে নিজেকে যে আমি 1% হলেও বেটার করতে পারি, মাঝে পজও আসবে, সেটাকেও মেনে নিতে হবে। এইভাবেই আই থিঙ্ক অ্যাজ আ স্টুডেন্ট হ্যাপি থাকা যায়। ডিসিপ্লিন। কম্পিটিটিভ বা আপার প্রাইমারি এক্সামের জন্য নিজেকে কিভাবে রেডি করব, মানসিক এবং পড়াশোনা দুটোই? আপার প্রাইমারির জন্য দেখো, বেসিক্যালি স্টেটের যে সিচুয়েশন, আমি জানি না কতটা কি এক্সাম হবে, তবু আমিও প্রিপারেশন নিচ্ছি এবং আমি কখনো কাউকে ডিমোটিভেট করি না যে প্রিপারেশন নিও না, কারণ কোনো কিছু বিফলে যায় না, কখন কি কাজে লেগে যাবে ইউ নেভার নো। তো পড়তে থাকো। আর মানসিক প্রিপারেশন এইভাবে বলবো, এখন যেহেতু অনেকটা সময় আছে, একটু একটু করে করো, হয়ে যাবে। নিজেকে বলো হয়ে যাবে, অ্যান্ড আমি বিলিভ করি চেষ্টা যারা করে তাদের হয়ে যায়। From which university you had cleared your BA degree? বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি। এখন নামটা চেঞ্জ হয়েছে, এইটা হয়েছে। আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে হয়, তুমি এতটা ভালো কেন, তুমি এরকমই থাকো। থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের পজিটিভ কমেন্টস গুলো সত্যি কথা বলতে পজিটিভিটি বাড়াতে সাহায্য করে। যেরকম একটা নেগেটিভ কমেন্ট মন খারাপ করায়, সেরকম মাঝে মাঝে তো করায়, ডেফিনেটলি মিথ্যে বলবো না যে একদমই কিছু হয় না, কিন্তু আর আমার যদিও আসে না নেগেটিভ কমেন্ট, হয়তো একটা দুটো মানুষ যাদের স্ক্রু ঢিলা তারা করে, কিন্তু বেশিরভাগ মানে 99% আমার পজিটিভ কমেন্ট। তোমরা নিজেরাই কমেন্ট বক্স খুলে দেখলে বুঝতে পারবে। তো সেক্ষেত্রে কি হয়, পজিটিভ কমেন্ট পেলে না একটা মানুষ নিজের থেকে আরো বেশি মোটিভেট ফিল করে। তোমরাই বলতে পারো আমার পজিটিভ থাকার একটা কারণ। দিদি গুড মর্নিং, আই এম ফ্রম ত্রিপুরা। হাউ বিকাম আ গুড টিচার? স্টুডেন্টদেরকে বুঝতে হবে। আমার মনে হয় টিচার হওয়ার ক্ষেত্রে আমরা তো অনেক কিছু এই নৈতিকতার কথা বলি, কিন্তু
মেন হচ্ছে তোমাকে বুঝতে হবে তোমার স্টুডেন্টের নিড কোনটা। একটা ক্লাসরুমে 30-40টা স্টুডেন্ট আছে, সবার ক্যাপাসিটি আলাদা, এবং তুমি ধরো একটা টপিক বোঝাচ্ছ এবং সেখানে তোমাকে তার বন্ধুর মতন হয়ে বোঝাতে হবে যে তাকে কিভাবে বোঝালে মোটামুটি 25-30টা বাচ্চা যেন সেটাকে নিতে পারে। বাকি যারা রইলো তাদের জন্য তোমাকে রেমেডিয়াল টিচিং দিতে হবে, বা সেক্ষেত্রে তোমাকে তাদের মতন করে, মানে যতটা ইজি, যতটা তুমি টুকরো 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 করে বোঝাতে পারো। যেরকম খাবার আমরা হজম করার জন্য খাবারটাকে টুকরো টুকরো ভাঙতে হয়, তারপরে তো সেটা হজম হয়, ঠিক সেরকম ক্ষেত্রে একটা ভালো টিচার হতে গেলে তোমাকে স্টুডেন্টকে সব থেকে ভালো করে বুঝতে হবে। সেই স্টুডেন্টটা কেন তোমার ক্লাসে অ্যাটেন্টিভ নয় সেটা তোমায় বুঝতে হবে, কেন স্টুডেন্টটা ওই ধরনের বিহেভ করছে সেটা বুঝতে হবে, স্টুডেন্টটা কেন কিভাবে বুঝতে পারে সেটাও তোমায় বুঝতে হবে। তো স্টুডেন্টকে যে বুঝতে পারে সেই টিচার আই থিঙ্ক বেস্ট টিচার, এটা আমার মনে হয়। আমি চেষ্টা করি, আমি জানি না আমি পারি কিনা, কিন্তু আমি চেষ্টা করি স্টুডেন্টদের মতন করে সেই লেভেলে নিজেকে নিয়ে গিয়ে পড়াটাকে বোঝানোর। আচ্ছা দিদি, তোমাকে আমার খুব ভালো লাগে, পুরো নিজের মতো লাগে তোমার সিম্পলিসিটি, আর তুমি থ্যাংক ইউ সো মাচ। আমার কোশ্চেন গুলো হলো তোমার স্কুল কলেজ কোথায় ছিল, ফার্স্টে একটা একটা করে রিপ্লাই করে দিচ্ছি। আমার স্কুল শহর, ফার্স্টে আমি বর্ণনগর মোহনকাল হাই স্কুল থেকে পড়েছি, তারপর আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ থেকে, তো দুটোই কলকাতাতে বনহুগলির সাইডে। আর তোমার বাড়ি কোথায়? আচ্ছা, কলেজ হচ্ছে আমার ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিদ্যাসাগর কলেজ, বাড়ি আমার নৈহাটিতে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই। আমি খুব স্পিডে বলছি কারণ 42টা প্রশ্ন আর এক একজন মানে প্যারাগ্রাফের মতন প্রশ্ন করেছো, তো আমি জানি না আমি কিভাবে এতটা উত্তর দেবো, আর আমি কাউকে বাদ দিতে চাই না। তোমরা ক ভাই বোন? আমরা 2 ভাই বোন, আমার ভাই আছে। আর তোমাদের লাভ স্টোরিটা বলো। আমি লাভ স্টোরিটা সত্যি কথা বলতে ইউটিউবে প্রকাশ করতে চাই না, এমন না যে বিশাল কিছু হাইফাই কিছু সেরকম না, তবু যেটা সেটা আমি আমার মধ্যে রাখতে চাই। ও হ্যাঁ, আর হ্যাঁ, টিটুদার আসল নাম কি? টিটুদার আসল নাম দেবপম পাল, DEBOPAM, কারণ উচ্চারণ সহ সিলেবেলে ভাগ করে বললাম, তার কারণ অনেকেই গুলিয়ে ফেলে, উচ্চারণ করতে পারে না। দেবপম পাল। ওকে দিদি, প্রথমত অনেক ভালোবাসা। ফার্স্ট আমি জানতে চাই, আমিও তোমার মতন করে ইউটিউব শুরু করতে চাই, কিন্তু আমি এটা ভাবি যে কেন জোরে বলছি, কত বড় কমেন্টসটা দেখো। ভাবি যে এটা তো একটা ওপেন প্ল্যাটফর্ম, তো সবাই আমাকে দেখবে, ইভেন আমার চেনাশোনা লোকজনও, তো সো দেখবে, তো দেখবে আমি কি চুরি ডাকাতি করছি, তো কি হয়েছে, দেখবে তো। তো এটা ভেবে আমি এমন অকওয়ার্ড হয়ে যাই যে এগোতে পারি না, মনে হয় সবাই জাজ করবে বা একটা অদ্ভুত মনে হয়। দেখো, ফার্স্ট প্রবলেম ইউটিউব নয়, ফার্স্ট প্রবলেম তোমার লোকে কি বলবে। তো এইটা থেকে বেরো, এখনো যদি না বেরো আর কবে বেরোবে বলো? লোকে কি বলবে ইট ডাজন্ট ম্যাটার, লোকে সবসময় বলবে। তুমি ভালো কিছু করো, তুমি মাদার টেরেসা হয়ে যাও, তারপরেও লোকে বলবে, তো লোকে বলবেই, তো সেটা নিয়ে ভাবলে চলবে না। আর ইউটিউবে কি সবাই মানে বাজে কন্টেন্টই বানায়? ভালো প্রচুর কন্টেন্ট বানায়, তো তাতে খারাপ তো কিছু নেই কন্টেন্ট বানানোর ক্ষেত্রে। হ্যাঁ, বাট আমি বলবো কতটা তুমি দেখাচ্ছ, আই মিন তোমার লাইফে তুমি 100% তুলে ধরতে চাইছো নাকি 40-60 এরকম ভাগে ভাগ করে দিতে চাইছো? কারণ আমি আমার লাইফে, আমার এক্সাম্পল যদি নিয়ে নাও, আমি কিন্তু আমার লাইফে সবটা ইউটিউবে কখনো দেখাই না। আমি আমার লাইফে কখনো 40% দেখাই, কখনো কিছু ক্ষেত্রে 60% দেখাই, কারণ আমি এটা আমি আমার অডিয়েন্সের সাথে সবসময় ক্লিয়ার করেছি যে আমি কিন্তু 100% কখনো শেয়ার করি না। এর মানে ক্যামেরার পেছনেও আমার একটা জীবন আছে, এবং সেটা সম্পূর্ণ তোমরা কিন্তু জানো না। তো এটা আমি সবসময় বলি, তো সেটা সেইভাবে চুজ করতে পারো। আর একটা কোশ্চেন, ধরো আমার খুব বেশি আচ্ছা মানে ভিউজ বেশি নেই, সেক্ষেত্রে কিভাবে ইউটিউব থেকে ইনকাম আসে কিনা সেটা দেখো। ভিউজ এই মাত্র আমি অলরেডি অ্যান্সার করেছি যে শুধু ভিউজের উপরে ইউটিউবে ইনকাম হয় না, অনেক কিছু থাকে, অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক কিছু থাকে। তো ফার্স্ট যদি তোমার যদি মনিটাইজেশন হয়ে যায়, সেক্ষেত্রে যদি তুমি 300-400 ভিউজ থাকে, মানে আমার যখন 300-400 ছিল আমি কিন্তু ইউটিউব থেকে আর্ন করতাম। হ্যাঁ, মান্থলি করতাম না, এটা বেশ লং গ্যাপে আর্ন করতাম, কিন্তু আর্ন করা যায়। হ্যাঁ, এবার যদি এখন যেটা হয়ে গেছে অ্যাফিলিয়েট মার্কেটিং এসে যাওয়াতে আর্ন করাটা ভীষণ ইজি হয়ে গেছে। তোমার কখনো মনে হয়নি অন্য কিছু এক্সাম দেওয়ার, মানে পিএসসি বা ডাব্লিউসি? না, কখনো মনে হয়নি, কারণ আমি সত্যি কথা বলতে কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরিই নই, আমার মেটেরিয়ালটাই আলাদা। তো প্রথমত আমি একটু আউট অফ দ্য বক্স গিয়ে করতে ভালোবাসি, এবং সেই জন্যই বলতে পারো 4 বছর আগে ইউটিউব চ্যানেলটা খোলা আমার। টিচিং এক্সাম ছাড়াই এক্সামগুলো কি কখনো দেবে তুমি? না, কখনোই দেবো না। আমি যদি কোনো আমি যাই করি না কেন, আমার জীবনের একটা গোল আছে যেটা আমি কখনোই যদি করতে পারি শেয়ার করবো, নাহলে এখন থাক। তো সেটাও টিচিং রিলেটেডই। তো টিচিং ছাড়া অন্য কিছু আমি ভাবতে পারি না। আমার মনে হয় এই কাজটা আমি ভালো পারি, আর আমার মতন করে আমি বেস্ট পারি। বাই দ্য ওয়ে, তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। স্টাডি টিপস শেয়ার করো প্লিজ। ও তো ব্লগ তো দিচ্ছি রোজ, প্রায় আমি এখন স্টাডি ব্লগ দিচ্ছি তোমাদের বলাতে, তো সেখানে আমি যেটুকু জানি সেটুকু শেয়ার করবো। তার কারণ আমিও যে বিশাল কিছু জানি একটা মানে সেরকম তো নই, আমিও চেষ্টা করছি। দেখেছো তোমরা এসএলএসটি আমার হয়নি, ভীষণ ফ্র্যাঙ্কলি বলছি, আমার কয়েক নাম্বার ছুটে গেছে, কয়েক নাম্বারের জন্য, ঠিক আছে। তো সেটা নিয়ে কোনো বিষয় না, আমি তখন প্রেগনেন্সির সময় পড়েছি, সেটা আমি জানি, আমি আমার 100% যেভাবে দিতে পেরেছিলাম দিয়েছি। কিন্তু আমি এটাই বলবো যে আই এম নট দ্য রাইট পার্সন, কিন্তু যেটুকু পারবো আমি সেটুকু অবশ্যই শেয়ার করবো ব্লগের থ্রু। একটু দেখতে থাকো স্টাডি ব্লগ, যেটুকু পারবো।
লং আর স্টাডি এভরিডে কিভাবে করবো, সাম ডেজ আর ভেরি প্রোডাক্টিভ, দেন কিছু কিছু দিন কিছু ভালো লাগে না। দেখো এটা হবেই, প্রত্যেকদিন একই রকম তো যাবে না, তো কিছু কিছু দিন খুব ভালো কাজ হয়, কিছু কিছু দিন কিচ্ছু করতে ইচ্ছা করে না। সেক্ষেত্রে আমি বলবো যে দিনগুলো ওরকম কিচ্ছু করতে ইচ্ছা করে না, জাস্ট গো উইথ দ্য ফ্লো। মানে ছেড়ে দাও, আমার চুলটা জানি না কেন আজকে ঠিক হচ্ছে না, এনিওয়ে জাস্ট গো উইথ দ্য ফ্লো। মানে সেদিনটা কিছু করো না, বাদ দাও, ছেড়ে দাও, পড়তে হবে না, সেদিনকে চিল করো। তারপরে তোমার যদি মনে হয় যে ঠিক আছে একটু 10 মিনিট পড়ি না, নিজেকে বলো যে ঠিক আছে আমি অনেকটা আমার পছন্দের কাজগুলো করে ফেলেছি, একটু 10 মিনিট এবার পড়ি। শুরু করাটাই ডিফিকাল্ট হয়, তাই 10 মিনিট পড়ো, দেখবে 10 মিনিটটা কখন 1-2 ঘন্টা হয়ে গেছে তুমি নিজেও জানো না। তো আগে নিজের মনের কাজগুলো পড়ে নাও, তারপরে 10 মিনিট বের করে পড়ার চেষ্টা করো। আই থিঙ্ক কিছুটা হলেও হবে, আর যদি না হয় তাতে অত চাপ নিও না, কারণ সব দিন একই রকম হয় না, সেই দিন হয়নি পরের দিন ভালো পড়া হবে। আচ্ছা, কি করে কারোর সাথে অনেক কথা বললেও তার প্রতি অ্যাটাচমেন্ট হবে না? বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। দেখো কথা বলবো অথচ অ্যাটাচমেন্ট হবে না, এটা ভীষণ ডিফিকাল্ট। প্রথমত কারণ আমি যেরকম মানুষ, আমার ক্ষেত্রে যদি আমি বলি আমি প্রচন্ড আমার মধ্যে অ্যাটাচমেন্ট ইস্যু আছে, মানে আমি হয়ে যাই, মানে ভালোবাসাটা আমি একদম এরকম একটা ব্যাপার। তো আমি কি করে এটার অ্যান্সার দেবো আমি জানি না। আমার মনে হয়, তবু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটা ইনভিজিবল বাউন্ডারিজ ক্রিয়েট করে কারোর সাথে কথা বলাটা খুব দরকার। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার এই 30 বছর হতে যায়, এখনো হয়নি, 29 ইয়ার্সে আমার এটাই এক্সপিরিয়েন্স যে যখনই কারোর সাথে মনে হচ্ছে যে আমি অতিরিক্ত বন্ধুত্ব করে ফেলছি, তখন আমার মনে হয় যে এবার আমার কাটবে, এবার তো কিছু একটা সমস্যা হবে লাগবে। তো একটা বাউন্ডারি সেট করো যে এর বাইরে কোনো কথা আমি অ্যালাউ করবো না, বা এর বাইরে সেই মানুষটাকে আমি ভেতরে তখনই আসতে দেবো যখন আমি মনে করবো ইমোশনালি সে অ্যাভেলেবেল, আমি তার সাথে সিকিওর। সব রকম ক্ষেত্রে বলছি, অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, সব রকম ক্ষেত্রে আমি বলছি। যখন মনে করবে যে হ্যাঁ তাকে সে সিকিউর, সে মানুষটাকে ট্রাস্ট করা যাচ্ছে, বেশ অনেকদিন পরীক্ষা করার পর তারপরে সেই বাউন্ডারির ভেতরে তাকে প্রবেশ করতে দিও, তাহলে দেখবে অ্যাটাচমেন্ট ইস্যুটা একটু কমবে। আমি হাউস ওয়াইফ, আমি পিএসসি সব এক্সাম লাইক গ্রাম পঞ্চায়েত, মানে সব এক্সাম গুলো তুমি দিচ্ছ। আচ্ছা, বিং হাউস ওয়াইফ আমার টাইম ম্যানেজমেন্টটা খুব অসুবিধা হচ্ছে। দেখো এটা এটা সবার খুব প্রবলেম, যারা আমার বিশেষ করে মেয়েদের এই প্রবলেমটা তাদের ফেস করতে হয়, কারণ আমাদেরকে বাড়ির কিছুটা সামলেও বাইরে যেতে হয়। আবার কিছু এক্সামের ক্ষেত্রে বাড়ির খুঁটিনাটি একটু একটু কাজ হলো তো করতে হয়, প্রচুর হাউস হেল্প থাকলেও তোমাকে কিছু না কিছু করতে হবে, তো সেখান থেকে সময়টা একটু যাবে ওয়ান্স। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি যেরকম যেটা করেছি আমি আমার থেকে বলছি। ধরো আমি রান্না করছি, আমি কানে কিন্তু পড়ার ভিডিওস চলছে, আমি ধরো স্কুল থেকে ফিরছি, আমি কিন্তু ভিডিও এডিট করতে করতে ফিরছি। তো এইভাবে বলতে পারো যেইটুকু পারবে, আমি জানি খুব ডিফিকাল্ট, স্টিল যে যখন যেটুকু সময় পারবে সেইটুকুকে ইউটিলাইজ করার চেষ্টা করো, এটাই বলতে পারি। আমি কিভাবে পজিটিভ থাকবো লাইফে, আমি খুব ছোট ছোট বিষয়ে ওভারথিঙ্ক করি। জার্নালিং করো, নিজের সাথে কথা বলো, মানে নিজেকে নিজের সাথে কথা বলছো এইভাবে লেখো, কেন আমি এটা চাইছি, কেন করছি, কেন আমার এই জিনিসটা হচ্ছে, নিজের সাথে কথা বললো দেখো তুমি অ্যান্সারও পেয়ে যাবে, আস্তে আস্তে ওভারথিঙ্ক ব্যাপারটাও চলে যাবে। বলেছো একটা কথা জানতে ভীষণ ইচ্ছে হয় আমার, যেমন তোমার ভিডিও আমরা যেমন তোমার ভিডিও দেখি, আসলে মার ফোন থেকে দেখছি ফোনটা ডিফারেন্ট, আমার পড়তে অসুবিধা হচ্ছে, বা তোমাকে দেখে খুব ইন্সপায়ার হয়ে তোমার ডেইলি ব্লগ দেখে খুব ভালো লাগে। তোমারও কি এরকম কেউ আছে যার তুমি ভীষণ ইন্সপায়ার হও বা ডেইলি ব্লগ তোমার খুব ভালো লাগে? অবশ্যই জানিও। না, সেরকম কেউ নেই। তার কারণ হচ্ছে আমি খুব ব্লগ দেখি না, আমি সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভই নই। বিশ্বাস করো, আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করি ঠিকই, কিন্তু সোশ্যাল মিডিয়াতেই অ্যাক্টিভ নই। দেখবে গিয়ে ফেসবুকে, ইনস্টাগ্রামে কবে লাস্ট পোস্ট করেছি, হয়তো রিসেন্ট আবার কখনো কখনো প্রচুর পোস্ট করি, তারপরে আবার গায়েব হয়ে যায়। তবে আর ভিডিও কখন দেখবো, আমি ভিডিও দেখার টাইমই পাই না কারণ সেরকম। তবে খুব রেয়ার কয়েকজনের ভিডিও দেখি, তাও যে মানে ডেইলি বেসিসে দেখছি সেটাও না। তবে শালিনী মণ্ডল হিন্দি, তাকে আমি আগে খুব দেখতাম, একটা টাইমে আমার খুব ভালো লাগতো। আর মৃদুল শর্মা বলে একজন ছিল, তো ওটা আমি অনেক বছর আগের কথা বলছি, রিসেন্ট আমি কার ভিডিও সেরকম দেখি না। তো এই দুজনের দেখতাম। আর একটা হচ্ছে ব্রাউন ডটার। এই 3টে চ্যানেল আমি মোটামুটি কম বেশি যখন একটু খুব ফ্রি একটু আছি, একটু দেখতে ইচ্ছা করছে কিছু, তখন স্ক্রোল করে দেখি। আচ্ছা, কোথায় হারিয়ে গেল সব? কোথায় গেল? আচ্ছা, পিসিওডি। First of all, you are so genuine, so kind, so beautiful, and so balanced. Your all videos are so soothing, always so cute. Thank you so much. Take love. I am preparing for. আমি পুরো তোতলাচ্ছি কারণ আমি খুব স্পিডে বলছি। I am preparing for one exam for last 1.5 years, but cannot get what I want.
For 0.88 percentile, I was not selected. I feel so bad. I am unable to focus like previously. I can't find peace. Any suggestion from you? দেখো এটা আমার ক্ষেত্রে হয়েছে যখন SLST আমি ক্র্যাক করতে পারিনি, তখন আমার মধ্যে ওই জিনিসটা আসছিল, কিন্তু তারপর আমি মনে করলাম যে এটাতে কি বলতো, নিজেকেই নিজে মোটিভেট করতে। আমি আগেও বলেছি ডিসিপ্লিনটাই মেন। আমি জানি অনেক সময় আমরা মাল্টিপল টাইমস দিই, সবসময় মনে করবে যে হচ্ছে না মানে তার মানে আরো ভালো কিছু হবে। দ্যাটস ইট। পিসিওডি নিয়ে কিছু, আমি অলরেডি পিসিওডি নিয়ে একটা ডিটেলে ভিডিও করেছি, একটু সার্চ করো পিসিওডি নো ফিল্টার উইথ দিয়া লিখেও সার্চ করলে আই থিঙ্ক ভিডিওটা চলে আসবে, একবার গিয়ে চেক আউট করো। তোমার ব্লগ ভীষণ রিয়েলিস্টিক লাগে তাই দেখি, আর কোনো শো অফ নেই। থ্যাংক ইউ সো মাচ। তাই খুব রিলেট করতে পারি। যাই হোক, আমিও একটা প্রশ্ন রাখি যে বেবি হওয়ার পর কি তোমার ইমোশনাল কোনো চেঞ্জেস এসছে? ওরে বাবা, রোলার কোস্টার রাইড ফার্স্ট 2-3 মাস একটা মেয়ের যে কি যায়, সেটা যতক্ষণ না, আমি জানি না যে তুমি হয়তো মা হয়েছো কিনা, বাট যদি হয়ে থাকো তাহলে আই থিঙ্ক রিলেট করতে পারবে। প্রথম 2-3 মাস এত হরমোনাল ইমব্যালেন্স থাকে, তারপরে ওরকম একটা সার্জারি, মানে নিজের শরীর ঠিক মতন দিচ্ছে না, বাচ্চাকে কি করে সামলাবো, ফার্স্ট বেবি হলে তো কিছুই বুঝতে পারছি না, তার মধ্যে প্রচুর তখন মানে বরকেও সহ্য হয় না। সিরিয়াসলি, এটা একদম সত্যি কথা বলছি, তখন মানে বরকেও সহ্য হয় না। ও কেন কাজে যাচ্ছে, আমি বাড়িতে, আমি সাফার করছি, এরকম মনে হয়। 2-3 মাস ভীষণ ভীষণ আমি মানে কেঁদেছি, ছোট ছোট বিষয়ে ঝগড়া করেছি, ভীষণ মানে প্যাথেটিক গেছে আমার, বাবা বলে বোঝাতে পারবো না। তাই কই গেল, হ্যাঁ, কি কি বিষয়ে প্রবলেম ফেস করেছো, সেটা ওভারথিঙ্ক করেছো কি, ওই যে এটা আস্তে আস্তে হবে, এটা হরমোনাল ব্যাপার, এটা তো জাস্ট ছেড়ে দাও, গো উইথ দ্য ফ্লো। জাস্ট যেরকম ওই 3 মাস আমি আমার বান্ধবীদের সাথে কথা বলেছি, কারণ ওদেরও রিসেন্ট বেবিজ হয়েছিল, তো সবার থেকে এটাই জেনেছি যে কেটে যাবে, ওই সময়টাও কেটে যাবে, তো আমি ওই সময়টা জাস্ট কাটিয়ে দিয়েছি। তোমার স্কুল লাইফ, কলেজ লাইফ এগুলো নিয়ে জানতে চাই, কেমন চলে, কেমন ছিলে তুমি তখন, আর হবে হয়তো। আচ্ছা, এখন যতটা কনফিডেন্ট, একদমই না। আমি কিরকম স্টুডেন্ট ছিলাম জানো? প্রথমত মিডিওকার স্টুডেন্ট, মানে 1 থেকে 10-এর মধ্যে থাকতাম, সেটা হতো। কিন্তু ধরো কোনো কালচারাল ইভেন্ট, আমি এরকম পেছনে, আমাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে, আমি এরকম ছিলাম, মানে সব কিছু যদি আমার হাত তুলতে বলে আমি 2 হাত দূরে, মানে আমি সব কিছু থেকে পিছিয়ে, খুব শাই ছিলাম। কলেজে তো আমি কারোর সাথে কথা বলতাম না, আমার জাস্ট 2টো বন্ধু হয়েছিল, কৌশিক আর মনীষা। আমি কারোর সাথে কথা, ইভেন আমাকে সবাই ভাবতো আমি খুব অ্যারোগেন্ট। বিএড এর ক্ষেত্রেও তাই হয়েছে। ইভেন আমার একটা ফ্রেন্ড অনিন্দিতা, আমি ওর সাথে ঘুরতেও গিয়েছিলাম বোলপুরে, তো আমাকে ফার্স্ট মিটে যখন আমরা ইন্টার্নশিপে ও গিয়েছিল আমার সাথে, তখন আমাকে বলেছিল, যখন আমরা কথা বলছি, যে তোকে আমি ভেবেছিলাম তুই প্রচন্ড রাগী অ্যারোগেন্ট একটা মেয়ে, কিন্তু কথা বলে পুরো তোর সম্বন্ধে আমার আইডিয়া চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার না ফেসটা রেস্টিং ফেস এরকম, তো লোকে ভাবে আমি খুব বাজে বা আমি খুব রুড, তো এগিয়ে এসে কথা বলে না, চোখ পাকা, এরকম আমি ফিল করেছি, কাজের ক্ষেত্রেও বহুবার করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি আমি ওরকম নই। আমি কথা বলতে শুরু করলে আমি পেটের মানে সমস্ত কথা এরকম করে উগলে দেবো। তো আমি ভীষণ ফ্রেন্ডলি, আমার নেচার খুব ফ্রেন্ডলি, কিন্তু স্টুডেন্ট লাইফ, কলেজ লাইফে আমি ভীষণ ভীষণ শাই ছিলাম, ভীষণ আন্ডার কনফিডেন্ট ছিলাম। আচ্ছা, আমার মনে হয় আজকে আমি প্রচুর কমেন্টসের উত্তর দিয়েছি, পার্ট 2-তে বাকিটা আছে, সো স্টে টিউন। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আলো কাজে তাই পার্ট 2টা আমাকে করতে হলো, আর আমি ভিডিওটা বড় করতে চাইছি না। বাই।